কেন জেলাসিটি মেয়েদের মধ্যে মেয়েদের বেশি, কারণ কেউ করতে পারছে কেউ পারছে না। পারছে না কারণ তার সারাউন্ডিংস তাকে দিচ্ছে না করতে। আমি এরকম হয়েছে টিভিতে যে কাজের জন্য 3 দিন ঈদের সময় প্রোগ্রাম অন এয়ার করতে হবে, আমার এডিট শেষ হয় না, আমি বাসায় যাচ্ছি না, গোসল করতেছি না, ড্রেস চেঞ্জ করতেছি না, ঈদ। 40টা বাচ্চাও আমার স্টেজে নেচেছে, মানে কত বড় স্টেজ হতে পারে। রাইট। ওয়েলকাম টু দ্য শো। বাই দ্য ওয়ে, এটা আমার শো ছিল, আমি একটা দুটো এপিসোড করছিলাম, বাট আজকে আসলে নতুন একটা গেস্ট নিয়ে শুরু করতেছি। এই শোটা আমার করার কথা ছিল আসলে নতুন নতুন যারা হোস্টিং করতে যাচ্ছিল তাদের জন্য শুরু করছিলাম, কিন্তু এখন দেখলাম যে আসলে ওরা খুব টাইম দিতে পারতেছে না, ভাবলাম আমি টাইম দিই। ওকে, আমার গেস্ট আজকে সিলভানা সাদিয়া। সিলভানাকে আপনারা টিভিতে অনেক সময় দেখছেন, অনেক আগে ছোটোবেলায়, এখনও বড় হয়ে গেছে। আচ্ছা, আমাকে অনেক কালো লাগতেছে, আমি রিয়েলি সরি। হ্যাঁ, দিস ইজ নট রাইট, লাইট খুব কম রাখছে এখানে, বাট সেটটা খুব সুন্দর। ওকে, শো নেম ইজ বাই দ্য ওয়ে। তোমাকে খুব সুন্দর লাগতেছে সিলভানা, বাহ। ওয়েলকাম টু দ্য শো। থ্যাংক ইউ। ভালো আছো? এটা ক্যামেরা, হ্যাঁ হ্যাঁ, তুমি আমার দিকেই কথা বলো, কোনো প্রবলেম নেই, বাট এটা হচ্ছে তোমার ক্যামেরা, এটা হচ্ছে আমার ক্যামেরা। মনিটর নিয়ে দেখতে পাচ্ছ না, আই আন্ডারস্ট্যান্ড, এই জন্য তুমি অকওয়ার্ড ফিল করতেছো, বাট এনিওয়েজ ওকে। সো আমাকে খুব কালো লাগতেছে বিকজ অফ দ্য লাইট মনে হয়, আমি সামনে লাইটগুলো অফ করছি তো সেই জন্য মনে হতে পারে। ওকে, বাই দ্য ওয়ে শোটা আমি শুরু করছিলাম ফর ফিউ হোস্ট যারা আসলে আমার সাথে আসতে যাচ্ছিল এবং যারা হোস্টিং করতে যাচ্ছিল তাদের জন্য শুরু করছিলাম। অনেকগুলো শো আপনারা দেখছেন, মাঝখানে তো আমরা রেনোভেট করছি আমরা স্টুডিওটা, এখন আবার নতুন করে শুরু করলাম। সিলভানা, গল্প করবো সেটা হচ্ছে যেটা আমি বললাম যে আপনাকে মানে তোমাকে আপনারা অনেকদিন আপনারা শোতে দেখছেন, সেটা নিয়ে একটু বলো আগে যে কি শো ছিল। আমি টমি মিয়ার রেসিপি অনেকদিন করেছি। করেছো? কোথায় করেছো? এই টিভিতে? টিভিতে করেছি। বলো। হ্যাঁ, আর সেছাড়াও আমার অনেকগুলো প্রোগ্রাম ছিল, ডিপ্লোম্যাটস, তারপরে আমার রান্নার আরেকটা শো প্রতি রোজাতে আসতো পুরো 1 মাস ব্যাপী। এছাড়া ছোটোখাটো টক শো তো অনেকগুলোই করা হয়েছে, মানে বিভিন্ন উপলক্ষে, মানে বিশেষ দিবসগুলোতে, যেহেতু 21 টিভির হেড অফ প্রোগ্রাম ছিলাম, তো বিভিন্ন ইনফরমেশন দিতে হতো, তো সেরকম ইন্টারভিউসও অনেক করা হয়েছে। তো তারপর এশিয়ান টিভিতে অ্যাজ আ হেড অফ বিজনেস ডেভেলপমেন্ট হিসেবে ছিলাম। তারপর আমি দেশের বাইরে চলে যাই। দেশের ভিতরে কবে আসছো? আসছি বেশ কিছুদিন হয়েছে, এখন আবার নতুন করে মিডিয়াতে আর কি। ওকে, নতুন করে মিডিয়ার উপর আসতেছি, বাট আগে ওই গল্পগুলো শুনি। কিরকম, মানে কেমন ছিল ওই সময়ের সিনারিওটা? মানে আগে যখন কাজ করতাম মিডিয়াতে, এখন থেকে টিভি দেখে না, তখন তো তাও টিভি দেখতো। তখন তাও টিভি দেখতো বলে না, ভালোই টিভি দেখতো। রাইট। মানে আমাদের সময়ে, মানে আমি তো সেকেন্ড টাইম 21 টিভিতে মানে অন এয়ার আসলো, তার মানে তখনই আমি আর কি ইন করেছিলাম। ফার্স্ট টাইম যখন বন্ধ হয়ে গেল টেরেস্ট্রিয়াল আর পেলাম না আমরা, বাট উই আর ওয়েটিং ফর দ্যাট। তো ওই টাইমে আমার ইন করা এবং একটা লং জার্নি আমি এই টিভির সাথে আছে আমার, মানে আমার নস্টালজি ওখানেই কাজ করে, যে আমি আমার ব্যাকগ্রাউন্ড ওটাই। তো এই টিভির সাথে যারা যারা কাজ করে তাদের সবার সাথে লাস্ট কিছুদিন আগে দেখা হলো, মানে এটা একটা খুব একটা এতটা মানে রিফ্রেশিং এবং এতটা মানে আন্তরিক ছিল সবার মধ্যে, আমাদের মানে খুবই আসলে ভালো লাগছে, এবং মানে ফেরত এসে নিজেকে আসলে যে হারিয়ে যায় নাই এই ফিলিংস থেকে। আর একটা দুটো ঘটনা শুনি, মানে শো করতে গিয়ে কোনো ঘটনা ঘটেছে বা ওই সময় কিভাবে আসলে শোগুলো করতে তোমরা? এই তো এভাবেই আমাদের তো স্টুডিও আর বড়, তারপর আমরা এফডিসিতে শুট করেছি, সেট ফেলে। হ্যাঁ ডিএফপিতে সেট ফেলে। আমার তো বেশ সবচেয়ে বড় শো ছিল ধুমতানা, মেগা ডান্স রিয়েলিটি শো। মানে সারা বাংলাদেশের স্কুল এবং ডান্স স্কুল এবং এমনি স্কুলগুলো, যে সব স্কুলের বাচ্চারা গ্রুপ ডান্স ছিল, 40টা বাচ্চাও আমার স্টেজে নেচেছে, মানে কত বড় স্টেজ হতে পারে। রাইট, হিউজ। তারপর অডিয়েন্স গ্যালারি ছিল, তো দ্যাট গেভ মি আ বিগ হাইপ। আমরা স্টার্টই করেছিলাম, মানে ইটিভি শুরুতে যখন আসে তখন ইটিভিতে কোনো অ্যাড ছিল না, পুরনো প্রোগ্রামগুলো ওরা দেখাচ্ছিল।
তো I entered and started with the cooking show. আর সেই কুকিং শোটা আমি ব্র্যান্ডেড করে নিচ্ছিলাম, কারণ তার আগে আমার এজেন্সিতে কাজ করা হয়েছিল, মিডিয়া এজেন্সিতে। তো দ্যাটস ওয়াই আই হ্যাড দ্য কানেকশনস অ্যান্ড আই গট দ্য অ্যাডস। তো এবং অ্যাডের মানে প্রাইস কিন্তু ওয়াজ টু অনেক হাই ছিল আমাদের ইটিভিতে। হ্যাঁ, তো ফার্স্ট খালি চ্যানেল, ফার্স্ট প্রোগ্রাম কেম আপ উইথ ব্র্যান্ডিং, মানে দ্যাট ওয়াজ, মানে আমি নিয়ে এসেছি। তো কিন্তু আমাকে তখন সেইভাবে স্বীকৃতিটা দেওয়া হয়নি, দ্যাট আমি ছোট ছিলাম না। আমার ফার্স্ট জার্নি মানে যারা ছিল, পারভেজ ভাই ছিল, রিপন ভাই ছিল। পরে when I came up with my second event, ধুমতানা, মৌসুমীকে নিলাম, তারপরে বড় বড় সবাইকে নিয়ে এত বড় একটা শো, তখন আর কি সবাই আন্ডারস্ট্যান্ড করতে পেরেছে যে I have what you are capable of. হ্যাঁ, ইয়েস, মানে সেই জন্য তো এই জিনিসগুলো আর কি ভাল লাগে যে ফাইট হয়েছে মনের সাথে, নিজের সাথে, যে না আমাকে করে দেখাতেই হবে। They are not understanding what I have inside me. But I got support, management থেকে সাপোর্ট পেয়েছি। কারণ অন্যান্য প্রপোজাল আর আমার প্রপোজালের মধ্যে অনেক ডিফারেন্স ছিল। আমি ম্যানেজমেন্টের সাথে কাজ করতাম। I find out so many things যে which are going wrong. তো সেইগুলো জায়গা থেকে, অনেস্টি জায়গা থেকে, কাজের প্রতি ডেডিকেশনের জায়গা থেকে দেখেছে যে প্রসপেক্টিভ আছে। দ্যাটস ওয়াই আই গট প্রমোটেড। অ্যান্ড আফটার মানে একটা পর্যায়ে জ্ঞাতিকুল হক চৌধুরী স্যার তো হেড অফ ছিলেন প্রোগ্রামের, তো উনিও সিক হয়ে যখন যাচ্ছিলেন, মানে বয়স হয়ে গিয়েছিল, তখন আই হ্যাড টু ডু দ্য এভরিথিং, টেক ওভার দ্য থিংস। তখন তুমি তো ছোটই ছিল, স্বীকৃতি যে যাকে দিচ্ছিল না সে হেড অফ প্রোগ্রাম হয়ে গেল, তো তখন কোনো প্রবলেম না, খুব বেশি তো ছোট ছিলাম না। আমি তো ওখানে কাজ করেছি 8 বছর। হ্যাঁ, মানে ছোট মিস ওই ছোট না, মানে জব অ্যাজ হ্যাঁ জব টেনিয়ারে আমি খুব তাড়াতাড়ি একটা পজিশনে তখন কি হচ্ছিল তখন এখানে? নাথিং, এভরিথিং ওয়াজ গোইং ফাইন, বিকজ এক্সপিরিয়েন্স হচ্ছে একটা, তোমাকে এক্সপিরিয়েন্সের থ্রুতে, আর এটা হচ্ছে তোমার কাজের প্রতি নেশা, ডেডিকেশন থেকে তুমি শিখে নিচ্ছ, জেনে নিচ্ছ। আমি যেমন বিবিসি থেকে ট্রেনিং করে নিয়েছি, আমাকে আমার ম্যানেজমেন্ট থেকেই দিয়েছে। তার আগেও আমি নিজেই সবকিছু ঘেটে কিন্তু শিখে ফেলেছি অলরেডি। মানে আমার এটা ন্যাক আছে যে আমি যখন যে কাজটা করি সেটার জন্য আমি ওটা নিয়ে ঘাটাঘাটি করি, ওটাকে জানার চেষ্টা করি। মানে কেউ বলতে পারবে না যে আমি নলেজেবল না এই ব্যাপারে। মানে আমাকে জ্ঞান দিতে চাচ্ছে, হ্যাঁ ওকে প্লিজ গিভ মি, আই উইল লিসন। বাট যখন আমাকে কাজ করতে দেখবে, এটা তখন বুঝতে পারবে না যে আমি আসলে জানি কি জানি না। তখন সেটা সে বুঝতে পারবে যে জাজটা আগে করে নিলে ভুল হবে আর কি আমার সম্পর্কে। ওকে, আর যখন তুমি বলতেছিলে স্বীকৃতি পাও নাই, বাট যখন হেড অফ প্রোগ্রাম হইলে তখন মনে হচ্ছিল যে ওকে ফাইন, আই গট সাম রিকগনিশন? হ্যাঁ, ওইটা আসলে তখন আর ওইভাবে কাজই করে নাই মাথায়। মানে যখন আমি কাজের ভিতরে ঢুকে গেছি যে আই এম গেটিং প্রমোশন বা আমার ওই প্রাইড বা প্রাউডনেসের ওই যে ব্যাপারগুলাই ছিল না। মানে আমি আমার চ্যানেলকে কতটুকু উপরে উঠাবো, আমার প্রোগ্রাম কত ভালো হবে, কে কি করবে, হাউ টু ম্যানেজ দ্য হোল থিং, তারপর কোথায় কি করলে আরো ভালো হয়। যে আমি যে কি অ্যাক্টিং হেড অফ প্রোগ্রামের কাজ করছি, ওইটাকে অত বেশি আমি এটা মাথায় আনিনি। আনলে হয়তো তখনই আমাকে সবাই খুব বেশি চিনতো বা অনেক বেশি নিউজ কাভারেজ, ওইদিকে আমি যাই নাই। না, আমি নিজেকে নিয়ে, মানে সবাই মানে এত ব্যস্ত ছিলাম, মানে নিজেকে নিয়ে বলতে মানে নিজের কাজকে নিয়ে, মানে ওটাকেই আমি আমার করে ফোকাস ছিল আর কি, যে নিজেকে যে পাবলিসিটি করব যে আমি এত অল্প বয়সে হয়ে গেছি বা কিছু। ওটা এখন এসে বুঝি যে যখন আমি দেখি যে আমার আন্ডারে যারা ছিল তারা এখন এক একটা পজিশনে আছে, তো দে আর ডুইং ওয়েল, আমার খুব ভালো লাগে এটা দেখে। কিন্তু আমি সেই টাইমে এইগুলো নিয়ে ব্যস্ত ছিলাম না আর কি। নিজেকে ফোকাস করা বা আমি কোন পজিশনে আছি বা কি, ওই প্রাউডনেস বা এগুলো, এটা আমার কখনোই নাই।
কাজ করা নেই আর কি। ওকে, সো এখন তুমি বলতেছিলে অনেকেই বা তুমি নিজেও শুরু করছো নতুন করে, হুম, হুম, হুম। বলো আর একটু সাপোর্ট কথা বলতেছিলে, একটু বলো। তুমি ইউ আর ইনটু আ প্রোডাকশন না? আচ্ছা, আমি একটা প্রোডাকশন হাউসের সাথে মানে রাশিদ পলাশ, মানে আমার হচ্ছে ডিরেক্টর, ফিল্ম মেকার, প্লাস হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট আছে অ্যাজ এ নিউজ প্রডিউসার হিসাবে। তো ওকে আমার ওর সাথে কাজ করার বা ওর সাথে পার্টনারশিপে আসার একটাই কারণ ওর যে গ্র্যাটিটিউডটা আমি ওর মধ্যে দেখেছি, যে ও দৌড়ার মানে আমি যখন ব্যাক করলাম ও আমাকে পেলো সামহাও এবং আমার সাথে কন্ট্যাক্ট করলো, করে সে আমার বাসায় জাস্ট হাফ প্যান্ট পরে আমার বাসায় চলে আসছে। এসে সে আমার সাথে পায়ে ধরে সালাম করতে যাচ্ছে। আমি বললাম কেন পলাশ, ডোন্ট ডু দিস, মানে এটা আমি পছন্দ করতেছি না, তুমি বলো, আমি শুনতেছি। বলে আপা আপনার জন্যই আজকে আমি একটা মুভি মেকার হতে পেরেছি। আমার মুভি ইয়ে হয়েছে, ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছে, মানে এটা আপনাকে আমি পাবো, মানে আবার দেখা হবে, আমি এটার জন্য অপেক্ষা করতেছিলাম। তো ওইটা আমার খুব এত ভালো লাগছে, মানে যে আমি কিন্তু ভুলেও গিয়েছিলাম যে ওকে যে আমি জব দিয়েছিলাম, ওর একটা ক্রুশিয়াল টাইম ছিল, আমার ওটা আসলে অতটা মনে ছিল না। আর একটা গ্যাপের মধ্যে আমার অনেক মেন্টাল একটু ইয়ে ছিল, তো সেই ক্ষেত্রে আমি অনেক কিছু ভুলে গিয়েছিলাম। তো ও যখন এটা বলার পর মানে ওর এই জিনিসটা আমাকে খুব ভালো লাগছে, মানে এতটা টাচ করে গেছে যে পিপল রিমেম্বার্স, মানে এবং এই যে ও যে থ্যাঙ্কফুল একটা অ্যাটিটিউড তার, আমার এটা ওকে ভালো লেগেছে। অনেকে কিন্তু যত মানুষেরই আমি এই পর্যন্ত উপকার করার চেষ্টা করেছি, আমি দেখেছি সবাই কি 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 খেতে হয়েছে, মানে এটা মানুষ বলে যে উপকারের ঘাড়ে লাথি, মানে ওই ব্যাপারটা। বাট ওর কাছ থেকে আমি এটা ডিফারেন্ট পেয়েছি। তাই আমি বললাম পলাশ, আই নিড সাম হেল্প, ক্যান ইউ ডু ইট, বলি এনিথিং আপনি যা বলবেন তাই আপনার জন্য। তো তাই তারপর আর কি ওর সাথে আমার এইভাবে আসলাম। তো ওর কাজ ভালো লাগে, ওর এই ডেডিকেশন ভালো লাগে, সারাদিন অফিস করে সে আবার এই প্রোডাকশনের কাজ করছে তার ফিল্মের। ওর এই যে ডেডিকেশন, নেশাটা, মানে আমাকেও দেখি ওর মধ্যে, যে কাজের জন্য আমি এরকম হয়েছে টিভিতে যে কাজের জন্য 3 দিন ঈদের সময় প্রোগ্রাম অন এয়ার করতে হবে, আমার এডিট শেষ হয় না, আমি বাসায় যাচ্ছি না, গোসল করতেছি না, ড্রেস চেঞ্জ করতেছি না, ঈদ। তো ওকে দেখি এই টাইপের, মানে আমার বেশ ভালো লাগে, এই জন্য ওর সাথে কাজ শুরু করা। ওকে, এন্ড তুমি কিছু লাইক উইমেন এম্পাওয়ারমেন্ট নিয়ে কাজ করার, উইমেন এম্পাওয়ারমেন্ট, হ্যাঁ উইমেন এম্পাওয়ারমেন্ট নিয়ে কাজ করতে চাচ্ছি, মানে আমি একটা পেজ খুলেছি, নিজে বলতে চাচ্ছি যে আমার লাইফ এক্সপিরিয়েন্স থেকে কেন উইমেনদের এগিয়ে আসা উচিত কাজের দিকে, আর কেন মহিলা এন্টারপ্রেনার প্রয়োজন। মহিলা এন্টারপ্রেনার হলে হবে কি, মেয়েরা খুব স্বতঃস্ফূর্তভাবে কাজ করতে পারবে, কারণ আমাদের বাংলাদেশি মেন্টালিটিতে হাজব্যান্ড বলো, সোসাইটি বলো, সবাই কিছু না, মানে একটা মেয়েকে সম্পর্কে তোমাকে মেয়েকে জায়গা থেকে সরাই দিতে হবে, তোমাকে জাস্ট একটা বদনামই যথেষ্ট যে ওই ছেলের সাথে কিছু আছে বা ওর অফিসে কলিগের সাথে একটা স্ক্যান্ডালি এনাফ। তো এটার জন্য আমি চাই যে মহিলা এন্টারপ্রেনার হলে বা মহিলারা যদি এগিয়ে আসে তাহলে জিনিসটা মানুষ ওইভাবে ইউজ করতে পারবে না, একটা মেয়েকে মানে সহজেই সরায় দিবে এই জায়গাটা হবে না। আর মেয়েরা প্রত্যেকটা মেয়েরই মধ্যেই প্রতিভা আছে, নিজের ভিতরে প্রতিভা আছে, তারা কেন জেলাসিটি মেয়েদের বেশি, কারণ কেউ করতে পারছে, কেউ পারছে না, কারণ তার সারাউন্ডিংস তাকে দিচ্ছে না করতে, সেই ক্ষোভটা গিয়ে পড়ছে যে মেয়েটা করতে পারছে তার উপরে। সেজন্যই যদি প্রত্যেকটা মেয়েকে একটা স্কোপ দেওয়া হয়, তাহলে সে কিন্তু নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে, নিজের ফ্লারিশমেন্ট নিয়ে ব্যস্ত থাকবে, তখন আর অন্যের চিন্তা নিয়ে ব্যস্ত থাকবে না। রাইট, হ্যাঁ, তখন হবে কি আরো মানে সোসাইটিরও একটা, তোমার বলো বাংলাদেশ বলো, প্রত্যেকেই তো মানে
কর্মজীবী যখন বাড়বে, মানে কর্মশীল মানুষ, মেয়েরা একটা বড় পার্ট বাংলাদেশের ইকোনমিতে। তো সেখানে যদি তারা বসে না থেকে কিছু কাজ করে, নিজেরও আর্নিং হলো, একটা ইন্ডিপেন্ডেন্সে আসলো, নিজের ইচ্ছার একটা প্রকাশ করতে পারলো, মন ভালো থাকবে।